নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত। আপকি আদালতে আমরা এমন অতিথিদের নিয়ে আসি যারা বিভিন্ন উচ্চ পদে থাকেন, যাদের হাতে ক্ষমতা থাকে, যারা বড় বড় সিদ্ধান্ত নেন। কিন্তু কিছু মানুষ এমনও থাকেন যারা সহজ সরল হন, জনতা যাদের ভালোবাসেন, কদর করেন। আর কখনো কখনো মানুষ এরকম লোকের বিরুদ্ধেও অভিযোগ তুলতে চান, তাদের বিভিন্ন প্রশ্ন করতে চান। পেশ করছি আপকি আদালতে এমন এক ব্যক্তিত্বকে। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী সুনীল দাস আপকি আদালতে হাজির হন। এখানে বসে হ্যাঁ, আপনি বসুন। হ্যাঁ। আপকি আদালতে আজকের মোকদ্দমা শুরু করার আগে আজকের জাজ ওয়াইসি হালানের অনুমতি চাইব আজকের মামলা শুরু করার জন্য। এবার মোকদ্দমা শুরু করা হোক। আপকি আদালতে সুনীল দত্তের বিরুদ্ধে অভিযোগ হলো যে রাজনীতির জন্য উনি অভিনয় ছেড়ে দিয়েছেন। দত্ত সাহেব, এই অভিযোগ ইলাবোরেট আর ব্যাখ্যা করার আগে আমি একটু ফ্ল্যাশব্যাকে যেতে চাই। ও আচ্ছা। পার্টিশনের সময় বলরাজ দত্ত নামের একটি ছেলে মুম্বাই এসেছিল জাহিন্দ কলেজে, আর প্রথম চাকরি উনি করেছিলেন বাস ডিপোতে। ওসব দিন মানুষ ভুলতে পারে না, তাই না? আমি সকালে কলেজ যেতাম 10টার পরে। আমি চলে যেতাম লাইব্রেরিতে, কারণ জায়গা ছিল না পড়ার জন্যে। তো এশিয়াটিক লাইব্রেরিতে গিয়ে পড়তাম আমি। আর 2টো থেকে আমার ডিউটি ছিল, 2টো থেকে রাত 10:30, 11টা পর্যন্ত বাস ডিপোতে। বাসগুলো আসতো যে ডিপোতে, কোনোটার ঘন্টা ভাঙা থাকতো, সেটা সারিয়ে রাখা, ডিজেল কতটা গেছে তার খেয়াল রাখা, মাডগার্ড ভেঙে গেছে, ড্রাইভার বলতো সেটাও ঠিক করে রাখা। কত মাইনে ছিল আপনার? ১০০ টাকা। ১০০ টাকা বাস মাইনে। ডিপোতে চাকরি করতে করতে রেডিওর অ্যানাউন্সার কিভাবে হয়ে গেলেন? আমার শখ ছিল খুব প্লে-টেলে দেখার আর কলেজে ড্রামা করার। তারপরে একটা ডান্স ব্যালে ছিল, যাতে প্রফেসর বলেছিল ভয়েস দেওয়ার জন্যে। তো ওখানে যে অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানির বস এসেছিল, তো তারা আমার আওয়াজ শুনে কমেন্ট্রি দেওয়ার সময় ওদের আমার আওয়াজ ভালো লাগে। তো সেই সময় ওরা কিছু প্রোগ্রাম বানাচ্ছিল, ও বা বা ফিল্ম স্টারদের ইন্টারভিউ। আমি অনেকেরই ইন্টারভিউ নিয়েছি, বড় বড় স্টারদের, দিলীপ সাহেবের, দেবানন্দের, আর সে সময় সুরাইয়াজির ইন্টারভিউ নিই। অনেক রকম স্টারের ইন্টারভিউ নিয়েছি। একদিন তারপর আমি আরেকটা প্রোগ্রাম শুরু করি, ফিল্মি খবরে। যেমন আপনি পায়োনিয়ার এই আপকি আদালতের, তেমনি ফিল্মি খবরের পায়োনিয়ার আমি। আচ্ছা, কারণ আমি আইডিয়া দিয়েছিলাম অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিকে, ফিল্মি খবরে যেটা সেটা খুব ভালো লাগবে লোকেদের। ওদের বলা উচিত যে স্টুডিওর অ্যাটমসফিয়ার কীরকম, লাইট কোথা থেকে আসে, আর ওই ডাইরেক্টর কি করে অর্ডার করে যখন ক্যামেরা চলে, তারপর ডায়লগ কীরকম হয়। আচ্ছা, আমাকে এটা বলুন যে বলরাজ দত্ত ছিলেন, সেটা সুনীল দত্ত কবে হয়ে গেলেন? দিলীপ কুমার সাহেব একটা ফিল্ম বানাচ্ছিলেন, আর রমেশ সাইগলজি খুব বড় একটা ফিল্ম বানিয়েছিলেন, শহীদ। তার গান সে সময় খুব পপুলার হয়েছিল। আমার মনে হয় এখানে যে বয়স্ক লোকরা আছেন তাদের মনে থাকবে যে "ওয়াতন কি রাহ পে ওয়াতন কে নওজওয়ান শহীদ হো।" ওই গানটা খুব পপুলার হয়েছিল। আমি সেই সময় দিলীপজির ইন্টারভিউ নিচ্ছিলাম। যখন আমি স্টুডিও গেলাম, তখন সাগর সাহেব বললেন যে, "তুই হিরো কেন হচ্ছিস না? কেন এমন করে ঘুরে বেড়াও ইন্টারভিউ নেওয়ার জন্যে?" আমি বলি, "যদি আপনি আমাকে হিরো বানান তো হয়ে যাব। তাই আমি ছোটখাটো রোল করতে চাই না।" তো বললেন, "ঠিক আছে, তোমার টেস্ট নিই।" তো আমার টেস্ট নিলেন। তো আমাকে দিলীপ সাহেবের জামাকাপড়, প্যান্ট দিলেন পরার জন্যে, আর কোটও দিলেন। তো দিলীপ সাহেবের থেকে আমি একটু লম্বা ছিলাম। তো আমার এই হাঁটুর নিচ অব্দি প্যান্ট যাচ্ছে। আর স্লিভ এইটুকু হচ্ছে। আর যখন এলাম, যেমন আপনি বললেন, তো আমার এখানে এসে ডায়ালগ বলার ছিল। ডায়ালগ তো মনে ছিল আমার। কিন্তু যখন এলাম তখন মনে হলো কোনো যেন ইয়ার্ডে আছি, চারিদিকে ডার্কনেস। আর আমি ডায়ালগ তাড়াতাড়ি বলে চলে গেলাম, বেরিয়ে গেলাম। তো দ্যাট ওয়াজ 1955। আর সেই সময় থেকে গাড়ি চলছে আস্তে আস্তে। আস্তে আস্তে না, বেশ জোরেই চলছিল আপনার গাড়ি। কিন্তু আসল গাড়ি গতি পায় মাদার ইন্ডিয়াতে। আগে হ্যাঁ, ওই রোল কিভাবে পান আপনি? ওই রোলেরও বড় অদ্ভুত কাহিনী।
তার আগে আমার একটা দুটো পিকচার হিট হয়েছিল। একই রাস্তা, বি.আর. চোপড়া সাহেবের। আমি ওতেও কাজ করেছিলাম। আমি ছিলাম, অশোক কুমারজি ছিলেন আর মীনা কুমারী। তো ওই পিকচারটা সিলভার জুবলি ছিল, একই রাস্তা। আর সাধনা করেছিলাম চোপড়া সাহেবের, সেটাও সিলভার জুবলি ছিল। একদিন শুটিং চলছিল, আ তখন মেসেজ আসে, আ আ মুকরিয়া আমার খুব ভালো বন্ধু ছিল, হ্যাঁ, কমেডিয়ান। কমেডিয়ান হ্যাঁ, ছিলেন। তো ও আমায় বলে, "আরে ইয়ার তোর কথা বলছেন মেহবুব সাহেব।" তো আমি বলি, "আরে ইয়ার উনি তো হিরো নিয়ে নিয়েছেন আমার ওই রোলটার জন্যে।" তো ও বলল, "না, না তুই গিয়ে দেখা কর না।" তো আমি যাই মেহবুব সাহেবের কাছে। তখন উনি বলেন, "তোমাকে আমি ওই রোলটা দেব রামুর, যে বড় ভাই।" তো আমি বলি, "মেহবুব সাহেব খুব বড় ফিল্ম মেকার ছিলেন, খুব বড় ডাইরেক্টর। তো আমি বলি, "মেহবুব সাহেব আপনি আমাকে এক্সট্রা রোল দিলেও আপনার এত বড় নাম, আপনি যে রোল দেবেন আমি তাই করব।" তো খুব খুশি হন উনি। তারপর একদিন উনি বসে, বসে আমাকে দেখছেন। তো আমি ভাবি কি জানি কেন দেখছেন? তো বলেন, "আরে ইয়ার আমি ভাবছি যে তোমাকে আমি বিরজুর রোল দেব।" তখন আমি বলি, ওই রোলটাই একমাত্র ইম্পোর্টেন্ট রোল ছিল ওতে।" তো আমি বললাম, "যেমন আপনার মর্জি।" তখন বলেন, "কিন্তু তোমার চুল একটু বড়। তোমাকে লাগবে না, গ্রামের মনে হবে না।" তো আমি দৌড়ে যাই। আ আমার একটা বারবার ছিল, নাপিত, যে আমার চুল ফ্রিতে কেটে দিত, শেভ করে দিত। আমিও আমি ওকে ট্যাক্সিতে বসিয়ে বলি, "তুমি চলো আমার সঙ্গে।" তো আমি ওকে নিয়ে আসি আমাদের ওই স্টুডিওতে মেহবুব সাহেবের। তো উনি নামাজ পড়ছিলেন। নামাজ পড়ে যখন ওঠেন, আমি বলি, "মেহবুব সাহেব আমি নাপিত নিয়ে এসেছি। চুল কেমন কাটতে হবে বলুন, আমি কাটিয়ে নিচ্ছি।" উনি বললেন, "ঠিক আছে।" তো ছোট, ছোট করে কাটাই। তারপর বললেন, মেকআপ একটু ডার্ক হতে হবে। তুমি গ্রামের ছেলে, খেতে তুমি কাজ করো, রোদের মধ্যে কাজ করো। তোমাকে খুব ফর্সা লাগছে।" তো আমি উপরে যাই মেকআপ রুমে আর বলি, "যত কালো রং আছে এক জায়গায় করো।" আমি সব ভালো করে মুখে মেখে আসি। তো যখন মানুষের রং কালো হয়, তখন চোখগুলো বড়, বড় লাগে। উনি আমার দিকে তাকিয়ে থাকেন এইভাবে। বলেন, "আরে তোমাকে সত্যি বিরজু মনে হচ্ছে। আমি তোমাকে বিরজু রোল দিচ্ছি।" তো এইভাবেই বিরজুর রোলটা পেয়ে যাই। এরপরে সিরিজ আপনার একের পর এক হিট ফিল্ম, সুজাতা, সাধনা, হ্যাঁ, মুঝে জিনে দো, খুব লম্বা হ্যাঁ, লিস্ট এরকম হ্যাঁ। ফিল্মের। এই মাদার ইন্ডিয়া রিলিজের পর সারা দেশে আমার ইমেজ এমন হয় যে আমার চেয়ে টাপ মানুষ আর কেউ হয় না। হুম। তো আমার শুধু এইরকমই রোল আসা শুরু হয়, যেমন গ্রামের লাঠিবাজ, হ্যাঁ, আচ্ছা, শহরের বদমাশ। তো আমি বলি যে, "আরে এইভাবে তো বদমাশই হয়ে যাবো, লাঠিবাজ থেকে যাবো।" তো আমি এটা ভাবিনি যে এই রোলটায় যখন আমি পপুলার হয়েছি তো এরকম রোলই করে যাই। না, আই আই বিলিভ ইন এক্সপেরিমেন্ট। যেমন আমি ইয়াদে বানিয়েছিলাম ওয়ান অ্যাক্ট মুভি। আ ফিল্মে শুধু একজনই অ্যাক্টর ছিল, ঘুরছিল। অ্যান্ড দ্যাট গট মি গ্র্যান্ড প্রিক্স ফ্রম বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল। তো এমনই কাজ করতে থাকি। লোকসান তো হয়, টাকা কামাতে টাকা পারিনি পয়সার আমি। লোকসান হতো। হ্যাঁ, খুব বেশি। রেশমা সেরা যেটা দেখানো হ্যাঁ, হচ্ছিল, তাতে তো খুব বেশি লোকসান হয়। রেশমা সেরা সম্পর্কে আমি এটা শুনেছি যে তাতে অমিতাভ বচ্চনকে আপনি বোবা বানিয়ে দিয়েছিলেন এটা ভেবে যাতে ওর আওয়াজ আপনার আওয়াজের থেকে বেশি ভালো না লাগে আরকি। সেই সময় তো অমিতাভ বচ্চন ছিল না। ও তো নিউকামার ছিল। কিন্তু গলার আওয়াজ খুব হ্যাঁ। পাওয়ারফুল ছিল। না, আওয়াজ তো পরে পপুলার হয় যখন ওর সিনেমা পপুলার হয়। কারণ ও তো বোবা ছিল, তাই নিজেকে এক্সপ্রেস করতে পারেনি। ও বেশি সিম্প্যাথি পায় এই জন্যে। এই সিম্প্যাথি ক্রিয়েট করার জন্যই আমি এই রোলটা বানিয়েছিলাম। কিন্তু এটা তো আমার জানা ছিল না, যদি আমি একটা ভালো ক্যারেক্টার হিসেবে চলি, গল্পে তো ডিফারেন্ট ক্যারেক্টার থাকে, লোক ডিফারেন্ট রোল করে। কিন্তু এই যে আ গুজব হয়, এটা কখনো, কখনো দূরত্ব তৈরি করে দেয় দুজন শিল্পীর মধ্যে। এটা ঠিক নয়। তো দূরত্ব তৈরি হয়েছিল আপনাদের? না তো একটুও হয়নি। আ দূরত্ব তৈরি করার চেষ্টা হয়েছিল, যেমন আপনি করছেন এখন। দত্ত সাহেব, ফিল্ম আপনাকে বলরাজ থেকে সুনীল দত্ত বানিয়েছে। ফিল্ম আপনাকে রাস্তা স্লাম থেকে উঠিয়ে বাংলোতে পৌঁছে দিয়েছে। মানুষ খুব ভালোবাসা দিয়েছে, কদর করেছে। হুম। এত সিনেমা আপনাকে দিয়েছে। কিন্তু আপনি রাজনীতির জন্যে সেই সিনেমাকে ছেড়ে দিলেন, ফিল্ম ছেড়ে দিলেন। আমি তো শরণার্থী হয়ে এসেছিলাম। আমি স্বপ্নেও ভাবতে পারতাম না যে মানুষ আমায় এত ভালোবাসবে। কারণ যদি মানুষ আমার ফিল্ম না দেখত, তাহলে এত বড় শিল্পী হতেই পারতাম না। যাকে হ্যাঁ, জনতা শিল্পী তৈরি করে ভালোবাসা দিয়েছে, হ্যাঁ। সেই মানুষ আপনি শিল্পকে ছেড়ে দিয়ে রাজনীতিতে শিল্প দেখাতে চলে গেলেন। এটা কি ভালো কথা হলো? হয়েছিল কি, আমি একটা ফিল্ম বানাই, রকি। রকি ফিল্মটা বানাই আর তাতে আমার ছেলে খুব সাফল্য পায়।
তখন আমি ভাবি যে এখন এক খাপে দুটো তরোয়াল তো থাকতে পারে না, হয় সঞ্জয় দত্ত থাকবে না হয় আমি থাকবো। তখন ভাবলাম আমি তো অনেক দেখেছি, গ্ল্যামার দেখে নিয়েছি, আমি ভাবলাম এখন ও ময়দানে না। রাজনীতিতে আসার প্রয়োজন কি ছিল? লোকসভায় ইলেকশন লড়ে পার্লামেন্টে যাওয়ার শখ কোত্থেকে পেলেন আপনি? এটাও আমি আপনাকে বলছি, ইন্দিরাজির অ্যাসাসিনেশনের পরে আই ওয়াজ ইন নিউ ইয়র্ক, তখন আমি নিউ ইয়র্কে থাকতাম। তো যখন আমি কন্ডোলেন্স মিটিংয়ের জন্য কাউন্সিল জেনারেলের অফিসে যাই, যখন আমি বেরিয়ে আসি তখন দেখি যে অনেক সর্দার ভাই আমাদের যারা ওখানে, ওরা নাচ করছে, ডান্স করছে আর আনন্দ করছে। তখন আমার খুব দুঃখ হয় যে যখন আমি এখানে আসি দিল্লিতে, তখন আমি দেখি রাস্তায় ট্রাক জ্বলছে, সব গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, আমি দেখি যে সারা দিল্লি আগুন জ্বলছে। তখন বুঝতে পারি যে এখানে শিখদের খুব মারা হয়েছে। তখন আমার সামনে সেই পরিস্থিতি আবার ফিরে আসে, যেটা আমি দেখেছিলাম ভারত ভাগ হওয়ার সময়, সেই রকম অবস্থার। তখন আমি ভাবি যে এটা খুবই ক্ষতি হয়ে যাবে আমাদের দেশের জন্যে। তো এটা আমার মাথায় ঘুরে বেড়াচ্ছিল। তো ওনার ফিউনারালের পরে আমার কাছে ফোন আসে রাজীবজির, যে তুমি ইলেকশনে লড়বে, তো তুমি কি ইলেকশনে দাঁড়াবে? তা আমি বলি যে হ্যাঁ, অবশ্যই লড়ব। কারণ আমার মনে হয়েছিল যে আমি আমার দিক দিয়ে এটুকু করতে পারি যে আমার দেশে একতা থাকুক, আমরা সেকুলার থাকি, আমরা সব ধর্মের লোক মিলেমিশে থাকি, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। দ্যাট ওয়াজ দ্য রিজন ফর কামিং টু দ্য পলিটিক্স। দর্শকদের মধ্যে এমন অনেকে আছে যারা আপনাকে প্রশ্ন করতে চায়। হ্যাঁ, বলুন আপনার প্রশ্ন। 1984-এ যখন রাইটস হয়, যখন এত শিখকে মারা হয়, তখন এই পার্টি ছিল পাওয়ারে। তো হাউ ডিড দিস হ্যাপেন? আমি কি করি, অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট অফ দ্য কংগ্রেস পার্টি, আমি তো পায়ে হেঁটে গিয়েছিলাম পাঞ্জাবে। দত্ত সাহেব, উনি বলছেন আপনি সেই পার্টি জয়েন করলেন যারা দায়ী ছিল এই নৃশংস রাইটের। পার্টির ফিলোসফি ইন্ডিভিজুয়াল করে, আই এম টকিং অ্যাবাউট দ্য ফিলোসফি অফ বেসিক্যালি সেকুলার পার্টি, and all I believe in that secularism. I believe in Gandhian philosophy, and that's why whatever I'm doing, I'm not doing a wrong thing. যদি আপনি ওর প্রিন্সিপাল দেখেন, তো আপনিও সেরকম বিহেভ করবেন যেমন আমি করছি। আমার অভিযোগটা অন্য দত্ত সাহেব। হ্যাঁ। আমার অভিযোগ হলো যে ফিল্ম ইন্ডাস্ট্রি আপনাকে এত বড় বানিয়েছে, এত মান সম্মান দিয়েছে, ফিল্ম সেখানে ইন্ডাস্ট্রি আপনি নয়, ফিল্ম মানে ইন্ডাস্ট্রি নয়, মানুষে, পাবলিক পাবলিক ফিল্ম দেখে সেটা তো ফিল্ম ইন্ডাস্ট্রির নাম হ্যাঁ। হয়। আপনি নিজেও আজ যে এখানে দাঁড়িয়ে আছেন, এত পপুলার, আপনি এত বড় স্টুডিও বানিয়েছেন, তো এই তো পাবলিক যে আপনাকে দেখতে থাকে, সেই কারণেই তো এরা। তো অনেক প্রোগ্রাম আসে, পাবলিক পছন্দ না করলে প্রোগ্রাম শেষ হয়ে যায়। আর আপনি তো খুঁটি গেড়ে বসে আছেন জানি না কত বছর ধরে। You have already beaten all the records of all the compares of this TV network and all. কিন্তু তাই না? আপনিও এত বছর খুঁটি গেড়ে আছেন, আপনাকেও কেউ বিট করতে পারে? না না, দত্ত সাহেব, ফিল্ম ইন্ডাস্ট্রির সকলের অভিযোগ হলো দত্ত সাহেব ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কিছুই করেননি। দেখুন আমি 20 বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে আছি, আর আজকে প্রবলেমটা কি ওদের সেটা বলা উচিত যে এটা আমাদের প্রবলেম, এই প্রবলেম হচ্ছে, কিভাবে সলভ করা যায়, তো আমাদের রাস্তা বলে দেওয়া উচিত, এইভাবে সলভ হতে পারে। কিন্তু দত্ত সাহেব, আপনাকে যখন প্রাইম মিনিস্টার ডেকে বললেন আপনার কোন মিনিস্ট্রি চাই, তখন আপনার তো বলা উচিত ছিল যে আইবি মিনিস্ট্রি চাই, ফিল্ম ইন্ডাস্ট্রিকে আমি সাহায্য করতে পারবো তাতে। না না, সেটা তো আমি বলিনি। আর আমি ফিল্ম ইন্ডাস্ট্রি কি করতে পারতাম, আমি টানাটানিতে ফেঁসে যেতাম, আমি ফাইটই করতে পারতাম না ওদের জন্য। দেন আই হ্যাভ টু টক অ্যাবাউট দ্য পয়েন্ট অফ মাই গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট কি চাইছে। তো এটা তো খুব ভালো হতো যে আমি এই যুবকদের দিকে আছি, আর আমি আমাদের স্পোর্টসের দিকে আছি। 75 বছর বয়সে যুবমন্ত্রী। কেন এক্সপোজ করছেন সবার সামনে আমাকে, কেন? এটা তো ইজ হিটিং বিলো দ্য বেল্ট। সো বিলো দ্য বেল্ট হিট করা ভালো নয়। না, কিন্তু এটা তো পার্লামেন্টে আপনার পুরো ছাপা আছে, আপনার বায়োডাটা, তাতে আপনার বয়সও তো লেখা আছে। ওটা তো ওরা ভুল করে লিখে দিয়েছে। দত্ত সাহেব, রাজনীতিতে এসে আপনি কি করেছেন এই নিয়ে আমার কাছে অনেক অভিযোগ রয়েছে। সুনীল দত্তের উপর জনতার প্রশ্নের তালিকা অনেকটাই দীর্ঘ। মোকদ্দমা চালু থাকবে ব্রেকের পর। আপকি আদালতে আজ কাঠগড়াতে উপস্থিত ফিল্ম স্টার আর রাজনেতা সুনীল দত্ত। আপকি আদালতে ইউনিয়ন মিনিস্টার সুনীল দত্তের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি রাজনীতিতে একেবারে মিসফিট।
জজ সাহেব, লোকেরা বলে যে আপনি খুবই ভালো মানুষ, সাদাসিধে মানুষ, সৎ ব্যক্তি, তো পলিটিক্সে কেন ফেসে গেলেন? পলিটিক্স তো কোনো ভালো মানুষের উপযুক্ত নয়। আপনার অভিযোগটা তো ঠিকই, কিন্তু এর উত্তর কি দিতে হবে আমাকে? হ্যাঁ, উত্তর তো দিতেই হবে। আমি এই উদ্দেশ্য নিয়ে আসিনি যে কারুর চেয়ার কেড়ে নেব, কাউকে মা বোন তুলে গালাগালি দেব। আমি ৫টা ইলেকশন জিতেছি। আমি কখনোই আমার বিপক্ষের নেতার নিন্দা করিনি। কিন্তু যারা এই পদযাত্রা করে, মানুষ ভাবে এরা পদ পাওয়ার জন্য যাত্রা করছে। আপনিও পদযাত্রা করেন, অথচ পদ পান না। না, আমি কোনো পদের জন্য এখানে আসিনি। আমি তো সমাজ সেবার জন্য এসেছি। কারণ ডেমোক্রেসিতে কিন্তু জজ সাহেব, পদ তো পেয়েছেন না। আজ ভারত সরকারের আপনি ক্যাবিনেট মিনিস্টার। ২০ বছর পরে। আপনি ২০ বছর অপেক্ষা করেছেন, তবু অসন্তোষ জানাননি। না, না, এটাই না, বড় একদম কথা। না। এমন মানুষের পলিটিক্সে আসা উচিত না, নয়। না, এমন থোড়াই হয়। যে বলবেন, "ভাই, আমি ডাক্তার হতে চাই" আর 10 পাস করার পরেই ডাক্তার হয়ে যাবেন। তো এমন ডাক্তার সফল তো হয় না, না? যখন রাইট হয় মুম্বাইতে, হ্যাঁ, আপনি মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, আপনার পার্টির সরকার কেন্দ্রে ছিল, আপনার পার্টির সরকারি স্টেটেও ছিল, তাই না? তো হুম। আপনি ইস্তফা দিয়ে দিলেন। হ্যাঁ, দিয়ে দিই। কেন দেব না বলুন? কারণ ইফ দ্য রং থিং ইজ হ্যাপেনিং, আমি বলি যে ১৫ দিন ধরে এখানে রায়ট হচ্ছে, কারফিউ চলছে, মানুষ মারা যাচ্ছে। এখানে ল অ্যান্ড অর্ডার নেই। হোয়াট ওয়াজ দ্য ইউজ অফ ইলেক্টেড গভর্নমেন্ট? তো আমি রিজাইন করে দিই। ১৯৮৫-তে হুম, যখন স্লাম ডোয়েলার্সের দাবি তোলেন, আর হুম। সরকার আপনার কথা শুনছিল না, আপনার নিজের পার্টি সরকারে ছিল, আপনি তখন সরকারের বিরুদ্ধে মোর্চা বার করে দেন। করেছিলাম। কেন করব না বলুন? জনতা, আমি তো বলি জনতার সমস্যায় কাজ করব। ডেমোক্রেসিতে জনতার সমস্যা নিয়েই কাজ করতে হবে। যদি আমার সরকার ভুল কাজ করে, তাহলে ইট উইল নট বি রাইট অন মাই পার্ট। আমি বুঝতে পারি আমার সরকার ভুল করছে, তাহলে আমার বলা উচিত যে এটা ভুল হচ্ছে, জনতার কোনো লাভ হচ্ছে না। কারণ সব কাজ জনতার উপকারের হওয়া উচিত। এমন লোককেই তো মানুষ বলে পলিটিক্সে মিসফিট, যে নিজের পার্টির বিরুদ্ধেই বলতে শুরু করে। পার্টি তো আলাদা জিনিস। পার্টি জনতা, জনতাই তো পার্টি বানায়। আর সেই পার্টি হ্যাঁ, কিন্তু আপনাকে এমপি বানায়, টিকিট দেয়। না, পার্টি আমাকে টিকিট অবশ্যই দিয়েছে, কিন্তু ভোট আমাকে এরা সবাই দিয়েছে, এই যারা এখানে বসে আছেন। তো আমি যদি এদের না দেখি, এদের প্রবলেম না শুনি, তাহলে আমার কোনো অধিকার নেই ওই টিকিট নেওয়ার। আমি বলব, আমার বলে দেওয়া উচিত যে আমি যদি আমি জনতার প্রবলেম আপনাদের সামনে তুলে না ধরতে পারি, তাহলে আমার কোনো অধিকার নেই। তো আপনি আমাকে টিকিট দেবেন না? আমি তো এটাই বলব। এই রাজনীতিতে আপনি তো চতুর ছিলেন না, ঠিক সেই কারণেই তো ১৫ মাস আপনার ছেলেকে জেলে থাকতে হয়। ঠিক আছে। এই তো জীবনে যা কিছু ঘটার তেমনই ঘটবে। আমি সহ্য করেছি সবকিছু। আমি তো এর জন্য কোনো ঢাক পেটাইনি। কিছুই বলিনি। যা দুঃখ নিজের ভেতরেই রেখেছি। যে ঠিক আছে, ওরা যদি এমন করে, যে সেজন্য আমি তো এরকম হতে পারব না। ইউ নো, আমাকে তো ফেস করতে হবে। যদি আমি পার্টিশন অফ ইন্ডিয়ার পর যদি রাস্তায় শুয়ে নিজেকে আবার উপরে উঠিয়ে আনতে পারি, তাহলে আমি এটাও সহ্য করতে পারবো যে আমার ছেলে ১৫ মাস, মানে ১.৫ বছর জেলে পচতে থাকবে। আর আমি তো এটাই বলতে পারি যে, "তুই আমার ছেলে। তুই জীবনকে ফেস কর।" ও ফেস করেছে। আর এটা নিয়ে আমার আনন্দ হয়। এখনো ওর কেস চালু আছে। এত টেনশন থাকা সত্ত্বেও ও নিজের একটা স্থান বানিয়ে নিয়েছে অ্যাজ অ্যান অ্যাক্টর। এটা তো খুবই কঠিন কাজ যে এত বোঝা আপনার উপর, এত টেনশন। আর মানুষটা ক্যামেরার সামনে এসে একদম নিজেকে বদলে ফেলছে। আপনি সঞ্জয় দত্ত কোথাও বাইরে মরিশাসে শুটিং করছিল, আপনি এখানে ডেকে নিয়ে আসেন। হ্যাঁ, আমি একদম বলেছিলাম। বলেছিলাম, "তুমি চলে এসো তাড়াতাড়ি।" ও চলে আসে। ও যদি গিল্টি হতো তাহলে কেন আসতো? এখানে তো মানুষ বছরের পর বছর বাইরে ঘুরতেই থাকে, বাইরের কান্ট্রিতে। আমি বলি, "তুমি চলে এসো।" ও তো চলে আসে। আর আসতে ওকে এয়ারপোর্টে অ্যারেস্ট করা হয়, আর এমন হ্যাঁ, ভাবে অ্যারেস্ট করা হয় যেন সন্ত্রাসবাদীকে অ্যারেস্ট করা হ্যাঁ, হচ্ছে। একদম। একদম এমনই হয়। তো এমনটাই আপনার করেছে মনে ওরা। হয়নি যে আপনি ভুল করেছিলেন ওকে এখানে ডেকে নো, এনে? নো, I perform my duty honestly. We are honest people. আমি বলি, "দেখো তুমি চলে এসো।" ও চলে আসে। He was honest, I was honest. It's up to them how they treated him. আপনার নিজের পার্টির সরকার ছিল, নিজের পার্টির মুখ্যমন্ত্রী ছিল। হ্যাঁ, আমি মানছি সেই কথাটা। আমি মানছি এই কথাটা। কিন্তু ওই যে একটা ভালো শের আছে না? कि वो अपनी खून न बदलेंगे, हम अपनी वजह क्यों बदलें? सुबह सर बन के क्यों पूछें कि हमसे सरगर्म क्यों हैं? তো আমি তো আমি, আর ও তো ওই। আমি নিজেকে কেন বদলাবো? আমার তো একটা ধরন আছে, যে রাস্তাটা আমার, সেই রাস্তা থেকে কখনোই পিছবো না। যে শরদ পাওয়ার সম্পর্কে আপনি ইন্টারভিউতে বলেন যে উনি
নিজের রাজনীতির কারণে সঞ্জয় দত্তের সাথে এটা করেন, কেস বানান, জেলে পাঠান, তারই পার্টির সাথে মিলে আপনার পার্টি যখন ভোটে লড়ে তখন আপনার দুঃখ হয় না একটু? না, এটা তো আমি কখনোই বলিনি। আমি তো কখনো বলিনি যে শরদ পাওয়ারের জন্য এমন হয়েছে, এটা হয়েছে, ওটা হয়েছে। সেটা লোকে বলে থাকবে। কিন্তু আমার মুখ থেকে এই কথাগুলো বেরোয়নি। কারণ আমি এমনটা ভাবিও না। ইউ নো এই সরকার আমার ছিল। আমি জানতাম যে আমি এটা করছি, এটা সরকারের ভালো লাগবে না। কিন্তু তাও আমি করেছি। আমি আমার নিজের রাস্তা কেন ছাড়বো? কিন্তু আমি এটা কখনো বলিনি যে, যে অমুকে করেছে, তমুকে করেছে। সে যারাই করে থাকুক, দে আর পারফর্মিং দেয়ার ওন ডিউটি। I was performing my duty as a father. আচ্ছা, এখন আপনি আমাকে এই প্রশ্ন করতে পারেন যে আমার ডিউটি অ্যাজ এ ফাদার ঠিক ছিল না ভুল ছিল? তো তার জবাব আমি দিতে পারি। কিন্তু ওদের সম্পর্কে কি এখন ভাববো? তো আমি আপনাকে প্রশ্ন করব, আপনার ডিউটি অ্যাজ আ পলিটিশিয়ান ঠিক ছিল না ছিল না? কোনটা? যে কোনো পলিটিক্যাল লিডার যার পার্টির চিফ মিনিস্টার আছে, পার্টির নেতা আছে, তার সময় এমন কেস হলে অন্ততপক্ষে সে পার্টির সঙ্গে তো লড়বে, কমসে কম ইস্তফা তো দেবে, ছেড়ে দেবে। কেন? কিসের জন্যে? যখন এইসব হয় সঞ্জুর সঙ্গে, আমার ছেলের সঙ্গে, সেই সময় তো কংগ্রেসের সরকার ছিল। ইন্ডিভিজুয়াল ডোন্ট ম্যাটার। ইট ইস আ পার্টি দ্যাট ম্যাটার্স। তো সেই সময় আমি কংগ্রেস ছাড়িনি। সেই সময় তো কংগ্রেস ছেড়ে দেওয়া উচিত ছিল। আমি কংগ্রেসের ইন্ডিভিজুয়ালের সাথে নই। কংগ্রেসের ফিলোসফির সাথে আছি। তো আপনি কাকে এর জন্য দায়ী করবেন? এই যে কেস হলো, জেলে থাকতে হলো, আর হ্যাঁ। এখনো কেস চলছে, আপনি কাকে দায়ী করবেন? আমি দায়ী করব নিজের ভাগ্যকেই। যে আমার জীবনে এটা লেখা ছিল যে এসব কিছু হবে, আমার সঙ্গে এটা হবে। তো আমাদের এখানে একটা প্রবাদ আছে না যে ভবিতব্যকে খণ্ডাবে। এটা হওয়ার ছিল, এটা সাফার করার ছিল। আমার কপালে লেখা ছিল এটা, এসব ঘটবে তোমার সঙ্গে। তুমি সাফার করবে, তোমার ছেলে জেলে যাবে। আমি সহ্য করেছি। আমি যদি কাউকে দোষারোপ করি, তাতে কি লাভ হবে এটা আমার? কি পাবো আমি? অন্তত জনতা তো জানতে পারবে আসল সত্যটা। না, জনতার জানা আছে। ওদের বারবার বলার কি প্রয়োজন? দে নিউ ইট ভেরি ওয়েল যে আমি কেমন, আমার ধর্মপত্নীর কতটা অবদান আছে দেশের জন্য, আমি কি করেছি, সব জনতার জানা। আমি যদি ভাবি জীবনের পথ শুধু ফুলেই ভরা, কাঁটা থাকবে না, তাহলে যখন কাঁটা আসবে তখন আপনার পক্ষে হাঁটা কঠিন হবে। কিন্তু আপনার জীবনে যত কাঁটা এসেছে বোধহয় আর কারোর জীবনে আসেনি। হ্যাঁ, ওই আছে না একটা খুব ভালো শের আছে। ये कांटों से भी निभा के जा रहा हूँ मैं, है नहीं? এ তো হয় জীবনে। দত্ত সাহেব, মনে হচ্ছে রাজনীতিতে থাকার জন্য অনেক কিছু সহ্য করতে হয়েছে আপনাকে। এই নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে, অভিযোগও রয়েছে। এই মোকদ্দমা চলতে থাকবে ব্রেকের পর। আপকে আদালতে আজ আমরা জনতার পক্ষ থেকে মোকদ্দমা চালাচ্ছি ফিল্ম স্টার থেকে পলিটিশিয়ান হওয়া, ক্যাবিনেট মিনিস্টার হওয়া সুনীল দত্তের বিরুদ্ধে। আপকি আদালতে সুনীল দত্তের বিরুদ্ধে অভিযোগ হলো যে নিজের পরিবারের জন্য উনি নিজের আদর্শের সঙ্গে আপোষ করেছেন। আমি আপনার মেয়ে প্রিয়া দত্তের একটা ইন্টারভিউ পড়ি, যেখানে উনি হুম। বলেছেন যে ছোটবেলায় আপনি খুব স্ট্রিক্ট ফাদার ছিলেন। সানসেট হলেই ছোটদের বাড়িতে ফিরে আসতে হতো। টিভি একটা লাউঞ্জে রাখা ছিল, সেটা খুবই লিমিটেড টাইমে দেখা হতো। আমি তো চাই যে এমনটা সব ঘরে ঘরে হোক। কারণ আসলে কি ছোটদের এমনটা অনুভব করাই উচিত নয় যে ওরা নামী মা-বাবার সন্তান। ওদের ঘরেও টিভি লাগানো, ওদের হলেও টিভি লাগানো। আর বিশেষ করে আমি মনে করি যে যদি ছোটরা সন্ধ্যার সময় ঘরে ঢুকে পড়ে, তাহলে একটা ভালো পরিবেশ তৈরি হয় ঘরে। কিন্তু তাই আপনার মনে হয় না যে ছেলের শাসনে কিছু খামতি থেকে গেছে? এই ছোটরা আসলে বেশি ডোসাইল হয়। ছেলেরা একটু অ্যাগ্রেসিভ হয়। তো আমি একদিন ওকে ধরে ফেলি। কারণ যারা আসতো আমার কাছে প্রোডিউসার আর যারা সব আসতো আমার সঙ্গে দেখা করতে, তারা ওকে খুব প্যাম্পার করত। যে ও সঞ্জয় দত্ত, সুনীল দত্তের ছেলে। তো ও অনেক সময় বসে আমার ড্রয়িং রুমে তো সিগারেট খেত, বাইরে ড্রয়িং রুমের বাইরে ফেলে দিত। একদিন আমি দেখি যে ওখানে বাইরে গার্ডেন এভাবে শুয়ে আছে কিন্তু নিচ থেকে ধোঁয়া বেরোচ্ছে। তো আমি দেখি যে এটা কি? তো আমি ওকে ধরে টানি আর দেখি যে ও সিগারেট খাচ্ছে। এরকম মানে আঙুলের ফাঁকে সিগারেট ছিল। তখন আমি মিসেস দত্তকে বলি যে, "এটা খুব গন্ডগোলের। এই যে ফিল্মের লোকগুলো আসে, এটা তো ওকে খারাপ করে দেবে।" তখন আমি ডিসাইড করি যে ওকে সানাওয়ারে পাঠিয়ে দিই। আমরা ওকে সানাওয়ারে পাঠিয়ে দিই, বোর্ডিং স্কুলে? বোর্ডিং স্কুলে।
ড্রাগসও নেওয়া শুরু করেছিল, হ্যাঁ, যেটা হ্যাঁ, খুবই হ্যাঁ। বড় একটা সমস্যা ছিল। আই হ্যাভ এ ফিলিং যে এইসব হয়েছিল। কারণ ও আ ও মায়ের খুব ঘনিষ্ঠ ছিল। আর ওর মাও ওকে খুব ভালোবাসত। আ মাম মায়ের মৃত্যু সহ্য করতে পারেনি ও। আর একটা আ এটাও দেখুন, এই একটা কথা যে আম আ আমি ওকে আমেরিকা থেকে ফেরত নিয়ে আসি। ও ব্রিজ ক্যান্ডিতে আবার অসুস্থ হয়ে পড়ে। ব্রিজ ক্যান্ডিতে ছিল। আমার মনে আছে যে আ যে 7 মে 1981 এ আ 'সঞ্জুর' পিকচার রিলিজ হওয়ার ছিল। রকি যে প্রথম 'রকি' হ্যাঁ, ফিল্মটা ছিল। ১ম ফিল্ম যেটা। আর আপনি তো জানেন যে একজন শিল্পীর জীবনে ১ম ফিল্ম একটা এমন ঘটনা যে খুব বড় একটা ঘটনা ওর শিল্পীর জীবনে। কাছে খুবই বড়, হ্যাঁ, আর একজন সেটাই। পিতার কাছেও খুব বড় যে পুত্রের প্রথম ফিল্ম একদম, রিলিজ একদম। হচ্ছে। তাও আমার স্ত্রী আমাকে বলেছিল যে, "দেখো, আমি তো ওর প্রিমিয়ার দেখতে অবশ্যই যাব।" আ তখন আমি বলি, "ঠিক আছে।" আমি ডাক্তারের পারমিশন নিয়ে নিই। আমি অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করে ফেলি স্ট্রেচারের। আর ওর জন্য হুইলচেয়ারের অ্যারেঞ্জ করে ফেলি। কারণ ও বলে যে, "আমি নিজের ছেলের ফিল্ম অবশ্যই দেখতে চাই, ছবির প্রিমিয়ার।" তো আমি টিকিটও বলে দিই, মানে টিকিট যে টিকিট দেয় সে টিকিট দিয়েছে। আর আমি সঞ্জুর সঙ্গে ওর সিট রাখি। আমি বলি যে, "তুমি সঞ্জুর সঙ্গে বসবে।" তো 7th এ ছিল ওটার প্রিমিয়ার। আর 3rd মে শি ডাইড। তো ও জানতো না যে হি ওয়াজ এ ইয়ং বয় দ্যাট টাইম। ও জানাই ছিল না যে ও কাঁদবে না আনন্দ করবে যে নিজের সিনেমা রিলিজ হয়েছে। তো এইরকম পরিস্থিতিতে আই থিংক হি স্টার্টেড দিস। অ্যান্ড আই ডোন্ট ব্লেম হিম বিকজ জানেন তো কেউ এমন পরিস্থিতিতে আত্মহত্যাও করে ফেলে। একটা ইমপ্রেশন ওর সম্পর্কে, হুম। সঞ্জয় সম্পর্কে পাবলিক মাইন্ডে অবশ্যই আছে যে যারা আন্ডারওয়ার্ল্ডের লোক তাদের সাথে কোনো না কোনোভাবে ওর কানেকশন রয়েছে। আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে আমারও তো ভালো কানেকশন ছিল। আ মিথ্যা কেন বলব আপনাকে? মাস্তান আমার খুব ভালো বন্ধু ছিল। আম আ আর আ করিম লালা আমার ভালো বন্ধু ছিল। যারা শিল্পী তারা তো সবার সঙ্গে মেশে। কিন্তু দেখুন তারা দত্ত মানে সাহেব, যদি তারা শিল্পীদের ব্যবহার করা শুরু করে, না, যদি ব্যবহার করে তবে সেটা ভুল। যদি ওই শিল্পী ওদের সাথে স্মাগলিং করে, যদি ওই শিল্পী ওদের সঙ্গে মিলে মানুষকে হত্যা করে, তাহলে তো সেও সেরকমই যেমন ও। কিন্তু একজন শিল্পী মানে ওরা যখন আসে দেখা করে, যেমন যখনই মাস্তানের সাথে দেখা করতাম, আল্টিমেটলি ও পলিটিক্যাল পার্টি বানিয়েছিল। পলিটিক্যাল পার্টি বানিয়ে ইলেকশন লড়েছিল। এটা কি আমার দোষ? আপনার সম্বন্ধে কেউ কখনো আঙুল তোলেনি, না কিন্তু মানে সঞ্জয়ের সম্পর্কে অবশ্যই আঙুল উঠেছে। না, এই কারণে যে আজকাল আঙুল তোলার লোক বেশি হয়ে গেছে। মাফ করবেন। সেই সময়ে মানুষ আন্ডারস্ট্যান্ড করত। আন্ডারস্ট্যান্ড করতে পারত যে এই মানুষটা এমন হতে পারে না। আমরা দেখা করতাম। ওরা আসতো পার্টিতে, ফিল্মি পার্টিতে আসতো ওরা। আচ্ছা, এটা বলুন, এটা কি সত্যি সবসময় তো আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়েছেন, শিবসেনার বিরোধিতা করেছেন, কিন্তু সঞ্জয়ের যখন কেস চলছিল সেই সময় সরকারে ছিল শিবসেনা, বিজেপি, সেই সময় আপনি বাল ঠাকরের সাহায্য নেন? দেখুন, বাল ঠাকরে ইজ মাই ওল্ড ফ্রেন্ড। যখন আমি রাজনীতিতে আসিনি, তখন থেকে আমি ওকে চিনতাম। অ্যান্ড হি রেসপেক্ট মি, আই রেসপেক্ট হিম। আর আমি দেখা করি এই জন্যে যে সেই সময় ওর সরকার ছিল। মিস্টার বাল ঠাকরের সরকার ছিল সেই সময়। আর আপনার মনে থাকবে যে উনি এটা বলতেন, "চাবি আমার কাছে আছে।" তো যার কাছে চাবি থাকে রিমোট তার কন্ট্রোল। কাছেই হ্যাঁ, রিমোট কন্ট্রোল আমার কাছে আছে। এখন যার কাছে চাবি হবে, রিমোট কন্ট্রোল, তার কাছেই তো মানুষ যাবে। অ্যান্ড ফর মাই সন, ইউ নো হোয়েন হি ইজ এ প্রবলেম, যদি ও অসুস্থ হয়, তো আমি তো ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। যদি ওর কোনো সমস্যা থাকে, যদি কোনো পলিটিক্যাল সমস্যা থাকে, তখন আমি কোনো পলিটিশিয়ানের কাছেই নিয়ে যাব। তো দ্যাট ইজ দ্য রিজন। আপনার মনে হয় না যে কোথাও নিজের আদর্শের সঙ্গে আপোস না, করতে একদম হয়েছে? নয়। যদি এমন হতো তাহলে আমি উনার পার্টি জয়েন করতাম। ঠিক আছে, আপনি আমার ছেলেকে সাহায্য করুন, আমি শিবসেনা জয়েন করব। তখন না আদর্শের কথা আমি তো আসতো এটা মানে শুনেছি যখন পরের ইলেকশন হয়, হুম। আপনি ইলেকশনে এই জন্য দাঁড়াননি যেহেতু বাল ঠাকরে আপনাকে বারণ না, করেছিল? না, এখন আমি কেন দাঁড়িয়েছি? উনার ক্যান্ডিডেটের বিরুদ্ধে দাঁড়িয়েছি। দুবার ইলেকশন দাঁড়িয়েছি। 99 এও আর এবারেও। কিন্তু সেই সময় তো না, দাঁড়াননি। সেই সময় আমি এইজন্য দাঁড়াইনি। বিকজ I didn't agree with my leadership. That was my reason. Because I generally felt this is not the right time. I did not leave the party. But এখন আমার মনে আছে যে তখন নরসিমা রাওজি, মানে আমি তখন হসপিটালে ছিলাম। উনি বলেন যে আমি তোমার নাম অ্যানাউন্স করব। আমি ওনাকে বলি আমি ইলেকশনে দাঁড়াবো না। আর কিন্তু এই মিস্টার বাল ঠাকরে, অ্যাকর্ডিং টু মি, I think he is a good leader.
উনি কোনো এমন কন্ডিশন দেননি আমাকে যে দেখো আমি এটা করে দেবো কিন্তু তুমি ইলেকশনে দাঁড়াবে না। আই থিঙ্ক এভাবে ছোট মানুষেরা ভাবে, বাল ঠাকরে এইভাবে ভাবতেন না। কিন্তু আপনার পার্টি তো এমন লোক ছিলেন যারা চাইতেন না যে আপনি ভোটে দাঁড়ান সেই সময়। আই নিউ দেয়ার আর সাম পিপল ইন মাই পার্টি যারা নিজেরাই আমাকে হারিয়ে দেবে। আজ সেই সব নেতারাই আবার আপনার পার্টির সঙ্গে মিলে ভোটে লড়াই করছেন। না, আমি তো কোনো নেতার কথা বলিনি। আমি তো কোনো, আপনি কেন আমাকে দিয়ে বলাচ্ছেন? আমি বলছি আমাকে আমাকে সেই মানে- সময় যিনি আপনার পার্টির লিডার ছিলেন মহারাষ্ট্রে, যদি আপনি নাম না নেন তাহলে আমিও নেব না, হুম, কিন্তু সত্যিটা হলো সেই সময় যিনি আপনার পার্টির নেতা ছিলেন মহারাষ্ট্রে, তিনি আবার আপনার পার্টির সঙ্গেই মিলে ভোটে লড়ছেন। it is the decision of the party, political parties, great leaders. I am not a great leader. আমি তো সৎ ভাবনার সিপাহী, আপনি তো জানেন। দত্ত সাহেব, আপনি ফিল্মে সাকসেসফুল হয়েছেন, পলিটিক্সে সাকসেসফুল হয়েছেন, কিন্তু যবে থেকে স্পোর্টস মিনিস্টার হয়েছেন স্পোর্টসের সর্বনাশ হয়ে গেছে। সেই নিয়ে জনতার মনে অনেক প্রশ্ন রয়েছে, অভিযোগ রয়েছে। মোকদ্দমা চালু থাকবে ব্রেকের পর। আপকি আদালতে আজ সওয়াল জবাবের ঘেরাটোপের মধ্যে রয়েছেন স্পোর্টস মিনিস্টার সুনীল দত্ত। আপকি আদালতে স্পোর্টস মিনিস্টার সুনীল দত্তের বিরুদ্ধে অভিযোগ হলো যে ওনার শাসনকালে স্পোর্টসের অবস্থা শোচনীয়। দত্ত সাহেব, যেদিন স্পোর্টস মিনিস্টার হন আপনি বলেছিলেন সবার তদন্ত করব, পুরো ফেডারেশনের হিসেব নেব, ওদের লাইনে আনব, কিন্তু 3 মাস পরেও আপনি ক্ষমতায় এসেছেন, আপনি বলছেন যে ফেডারেশন অটোনোমাস বডি, আপনি কিছুই করতে পারবেন না। অটোনোমাস তো বটেই, এটা মানতে হবে যে আমি ওদের সঙ্গে দেখা করছি। এখন আমার মনে হচ্ছে যে ফেডারেশনের সঙ্গে অনেকবার দেখা করেছি আমি ওদের ফিডব্যাকও নিয়েছি। কারণ যারা 15-20 বছর 30 বছর ধরে ফেডারেশনের সঙ্গে যুক্ত আছে, হঠাৎ করে তাদের দিক বদলে দেওয়া তো খুবই কঠিন কাজ ডেমোক্রেসিতে। কারণ আমি তো ডিক্টেটর নই। যদি বলি যে আপনাদের দিন শেষ, এবার আমি বানিয়ে দিচ্ছি, তখন আপনারাই বলবেন যে সুনীল দা ডিক্টেটর হয়ে গেছে। যে যদি ওদের এটাগুলো জন্য তো- ডিক্টেটর হয়েও যান, জনতা কিন্তু খুব খুশি খুশি হবে। হবে, আচ্ছা ঠিক আছে। যতগুলো স্পোর্টস ফেডারেশন আছে সেই সবগুলোই বড় বড় পলিটিক্যাল লিডারদের হাতে আছে। প্রিয়রঞ্জন দাসমুন্সী 10 বছর ধরে ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান হয়ে আছেন, আপনাদের কংগ্রেস পার্টির নেতা, ক্যাবিনেট মিনিস্টার। হ্যাঁ। কিন্তু ফুটবলে আমাদের দেশ 143 নম্বরে রয়েছে। হ্যাঁ, বিজয় কুমার মালহোত্রা বিজেপির খুব বড় লিডার, আর্চারির লিডার হয়ে গেছেন। ঠিক ঠিক, আজ অব্দি হ্যাঁ। কখনো একটাও তীর নিশানায় লাগেনি। আচ্ছা। জগদীশ টাইটেলার, উনি জুডো ফেডারেশনের অধ্যক্ষ হয়ে আছেন। সুরেশ কালমাডি, উনি অলিম্পিক অ্যাসোসিয়েশনের অধ্যক্ষ হয়েছেন, উনি অ্যাথলেটিক্সেরও অধ্যক্ষ। যে কোনো একটা স্পোর্টস ফেডারেশনকে খেয়াল করুন, তার লিডারশিপে কোনো নেতাই বসে আছেন। আপনি আমার সঙ্গে আমার উপর একটা অনুগ্রহ কেন করছেন না? আপনি একটা কাজ করুন, সমস্ত নেতাদের এখানে ডাকুন, এই আদালতে ওদের ইন্টারভিউ নিন। ওরা সেটাই সব এত ঠিক হবে। মোটা চামড়ার মানুষ, দত্ত সাহেব, কোনো প্রভাব পড়বে না ওদের উপর। না না, এটা আপনি 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 ওদের শক্ত চামড়া ভেদ করতে পারবেন, এটা আমার মনে হয়। হ্যাঁ, আপনি প্রশ্ন করুন। হ্যাঁ বলুন। You have, when I say you, mean the people humiliated Dhanraj Pillai, who paid a 4th Olympic. Not very many people have done. What action have you taken? The people who disarmed him, the people who made him to sit down. কথাটা সত্যি দত্ত সাহেব, যখন লোকেরা ধনরাজ পিল্লাইকে কাঁদতে দেখে তো খুব কষ্ট হয়, তার মনে হয় যে আপনার মতো মানুষ কমসে কম কিছু তো করুক। I hate myself. You know, any athlete being humiliated. যদি সেই ফিলিংস থাকতো অ্যাথলিটকে অপমান করার, আমি কখনো ওদের সঙ্গে গ্রামে যেতাম না। আমি যখনই গেছি গ্রামে, আমি প্রত্যেক অ্যাথলিটের সঙ্গে দেখা করেছি। আমি মাটিতে বসে ওদের খেলা দেখতাম। মানে দিস লিয়েন্ডার অ্যান্ড লিন্ডা ভূপতি, পেজ। when they are playing over the first match, I was sitting on the কিন্তু floor. দত্ত সাহেব, আমি যে রিপোর্টে পড়েছি তাতে জানতে পেরেছি যে আপনাকেও হিউমিলিয়েট করা হয়েছিল। আপনার থাকার যে জায়গাটা সেটা মেন কমপ্লেক্স ছিল, সেখান থেকে অনেকটা দূরে হোটেলে রাখা হয়েছিল। No, that is a different matter altogether. I don't have any complexes. That's why I didn't. কিন্তু এটা সত্যি কি না? No, I was staying in a different hotel altogether. যে খেলোয়াড়রা ওখানে ছিল তারা বলে যে প্রথমবার কোনো মিনিস্টার এমন ছিলেন যিনি খেলোয়াড়দের
ডেকে তাদের সাথে ছবি তুলছিলেন। হ্যাঁ ওরা বলে যে প্রথম এমন কোন মিনিস্টার যিনি খেলোয়াড়দের সঙ্গে মেলামেশা করেন হ্যাঁ। এবং তাদেরকে যথেষ্ট উৎসাহ দেন আপনি। রাইট এই কথাটা সত্যি? হ্যাঁ। সেই জন্য আপনার থেকে এই আশা যে ওই খেলোয়াড়দের আশা, জনতারও আশা যে কমসে কম আপনি কোনো অ্যাকশন নেবেন। It takes time. It takes time. If things are bad, you can't make a building overnight. এই সুন্দর বিউটিফুল মনুমেন্ট বানাতে কম করে 3 বছর লেগেছিল। যদি আপনি বলেন যে এটা মাত্র একদিনে বানাতে হবে, দিস ইজ নট পসিবল। স্যার, আমার প্রশ্ন এটাই যে অলিম্পিক্সের কয়েকদিন আগেই হকির কোচকে সরিয়ে দেওয়া হয় কারণ ভারতীয় দলের খেলা ভালো হচ্ছিল না আর এখন ফরেন কোচ রাখা হবে, কিন্তু আজ আমরা দেখছি যে সেই কোচকেই দ্রোণাচার্য অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। তাহলে ওই কোচের কাজ ভালো ছিল না খারাপ, মানে কিসের বেসিসে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে? এটা খুব ভালো প্রশ্ন আপনি করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হয় কি যে এই যে অ্যাওয়ার্ড দেওয়া হয় সেটা মিনিস্টার দেয় না, মিনিস্টার কমিটি বানিয়ে দেয়। অ্যাজ এ মিনিস্টার ইন এ ডেমোক্রেসি আই কান্ট টেল দেম। যদি আমার হাতে থাকতো তো কমিটি বানাতাম না। ইফ আই ফর্ম এ কমিটি, ইট ইজ দ্য কমিটির রেসপন্সিবিলিটি কাকে বাঁচা হবে কাকে বাঁচা হবে না। অ্যান্ড অ্যাকর্ডিং টু মি, ইফ ইউ আস্ক মি, দ্যাট ওয়াজ দ্য রং সিলেকশন ফ্রম মাই সাইড। দাদ সাহেব, যদি আপনাকে এতটা হেল্পলেস লাগে হ্যাঁ, তাহলে জনতারও তো খুব খারাপ লাগবে। না হেল্পলেস নয়। দেখুন দেখুন দেখুন। দেয়ার ইজ অলওয়েজ এ লজিক। দেখুন কি হয়, এখন যদি বলেন, দেখুন দুটো জিনিস হয়ে থাকে। আমি যদি বলি, আমি যে বলবো সেটাই ঠিক, হয় কি যে এখন যখন অর্জুন অ্যাওয়ার্ড দেওয়া হয় তখন আমার কোনো কিছু ছিল না। আমি তো কমিটি বানাই। কমিটিতে আপনি নিজেও জানেন যে কমিটিতে যদি আমি ইন্টারফেয়ার করি, আজ প্রথমে আমার মনে হয় যে না যদি দাদ এমন- সাহেব, আপনি হ্যাঁ। কমসে কম ওই স্পোর্টসের পলিসি এমন বানান যাতে কোচের সিলেকশন সঠিকভাবে হয়, যাতে খেলোয়াড়রা ফেসিলিটি ঠিক মতো পায়, যাতে অ্যাওয়ার্ড নির্ধারণ কমসে কম ঠিক পদ্ধতিতে হয়। আর যদি আপনি পলিসি বদলে দিতে পারেন তাহলে কোনো কমিটি কিছু করতে পারবে না। না দেখুন বেসিক, দেখুন কি হয় কি, কোচের সিলেকশন আমার উপর নেই, বিকজ আই এম নট এক্সপার্ট অন এ গেম। আই এম এ মিনিস্টার। আজ যদি কেউ মিনিস্টার হয় আর বলে যে আমি বক্সিংটা জানি, আমার জানা আছে ভালো কোচকে, তাহলে আই উইল বি রং অ্যাজ এ পার্ট অফ মিনিস্টার। ইফ আই এম এ বক্সার মাইসেলফ, সেই সময়ই জানবো। এখন আমি যেমন ফিল্মি দুনিয়ার সম্বন্ধে এমন হলে তখন বলবো যে অমুক ডাইরেক্টর খুব ভালো, তমুক খুব ভালো, কারণ আমি প্রফেশনে ছিলাম। কিন্তু যদি আপনি এটা বলেন যে বক্সিংয়ের সম্পর্কেও আমি জানবো, আমি হকির সম্বন্ধে জানবো, ফুটবলের সম্বন্ধেও জানবো, তাহলে ফেডারেশনের তো প্রয়োজনই থাকবে না না। দেখুন, আমি তো এই সব যে করে নেব। যত নেতা আছেন হ্যাঁ। ওনারা ফুটবলও জানেন, ক্রিকেটও জানেন আর হকিও জানেন। এবার না, আপনি না, না। ভাবুন দাদ সাহেব, যদি এই পলিটিক্যাল লিডাররা যদি কাল কোনো ফিল্ম বানায় তখন কি হবে? না না, এটা আমি অন্য নেতাদের কথা বলছি না, আমি নিজের কথা বলছি। দাদ সাহেব, আমি আপনাকে জোর দিয়ে হ্যাঁ, বলতে পারি যে মানুষটা ফুটবল ফেডারেশনে আছেন তিনি ফুটবল খেলতে পারেন না, যিনি হকি ফেডারেশনে আছেন উনি হকি জানেন না, যিনি বক্সিং ফেডারেশনে আছেন তিনি কখনো একটা ঘুষিও মারেননি। হ্যাঁ, তাতে কি, তাহলে উনি ইলেক্ট কি করে হয়ে যান? এরা একটা নিজেদের জাল বানিয়ে ফেলেছেন। ওরা শুধু এটা জানেন যে মন্ত্রীকে দিয়ে আর ব্যুরোক্র্যাটকে দিয়ে কাজ কি করে করানো যায়, সেই জন্যই নো ফেডারেশনে নো নো, আছেন। আই ডোন্ট এগ্রি উইথ ইউ। না মন্ত্রীজি, না প্রশ্নই আসে না, কারণ সার্টেন নর্মস আছে। ওদের নিজেদের লোকই থাকে যারা সিলেক্ট করেন, এক্সপার্ট থাকে যারা সিলেক্ট করেন। আজ যদি এই ফেডারেশন যেটা আছে, আপনার অলিম্পিকে যে কালমাডি আছে, ওনার জেনারেল সেক্রেটারি যিনি, হি হিমসেলফ এ শুটার, হি হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড, হি হিমসেলফ সে এ তো দেখুন, শুটার। শোপিস দু চারটে তো রাখতেই হয়। হ্যাঁ, 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 সে তো স্বাভাবিক, দু একদমই, তিনটে মানে- শোপিস ওনাদের রাখতেই আচ্ছা, হয় মানে- দেখানোর জন্য। ইন দ্য সেম ওয়ে হ্যাঁ, হকি। একদম ঠিক বলেছেন স্যার। হ্যাঁ বলুন। দু তিনটে শুধু দেখানোর জন্য শোপিস রাখা হয়, কিন্তু যারা কন্ট্রোল করে তাদের স্পোর্টসের সঙ্গে কোনো লেনাদেনা নেই। আর এই ব্যাপারটা সব খেলার ক্ষেত্রেই না হয়। না, আমি আপনাকে বলছি, যদি ওদের কিছু লেনদেন না থাকতো ফেডারেশন, তাহলে হয় আমরা ফেডারেশন চেঞ্জ করব, ওদের কনসেপ্ট একদম চেঞ্জ চেঞ্জ করা উচিত। কিন্তু এই যত ফেডারেশন আছে তাদের কর্মকর্তাদের পুরো টাইমটা এর পেছনে খরচ করে না যে কিভাবে খেলোয়াড়দের প্রোগ্রেস হবে, ওরা কিভাবে ফরেন ট্রিপ করবে তাতেই মনোযোগ দেয় বেশি। আমি ওদের সঙ্গে দেখা করেছি, ফেডারেশনের চিফের সঙ্গে, সেক্রেটারির সঙ্গে দেখা করেছি, ওদের ওপিনিয়ন নিচ্ছি। কারণ এইসব যে হয়ে থাকে, এটা এমনভাবে হয় না যে ওভারনাইট সমস্ত কিছু বদলে দেবো। আগে এইসব ভালো করে জানতে হবে, দেখতে হবে ওদের পয়েন্ট অফ ভিউ কি, আমাদের পয়েন্ট অফ ভিউ কি,
তারপর একটা পলিসি বানাতে হয়, পলিসি হয়ে সেটাকে ইমপ্লিমেন্টেশন হয়। এটা খুব ভালো যে আপনারা সবাই এটা বুঝতে পারছেন যে ফেডারেশন যত আছে তাতে কিছু অভাব আছে, এমন কিছু আছে। সেগুলো কি করে দূর করতে হবে যাতে সবথেকে বেশি বেনিফিট হয় সেটা আমাদের প্লেয়াররা যদি পায়। আপনি স্পোর্টসম্যানদের সঙ্গে দেখা করেন যারা সত্যি নিজে খেলাটা খেলে, আর যেখানে ওই ফেডারেশনের লোক না থাকে, তখন সত্যিটা জানতে আর পারবেন। স্পোর্টসম্যানের সঙ্গে দেখা করি যে এই আমাদের রাঠোরজি বলেছিলেন, উনি স্টেটমেন্ট দিয়েছিলেন, অল দি ফেডারেশনস দে হ্যাভ বিন ওয়ান্ডারফুল, দে হেল্প মি আ লট। হি সেড দ্যাট। একটা একটা এক্সেপশনাল কেস না, হতে না, পারে। আমি বলছি যে হয়তো একটা কথা বলছি আপনাকে যে এটা খুবই জরুরি। আমরা এসব জেনে তাতে রিফর্ম আনি। রিফর্ম আ এমন এমন যাতে বেনিফিট হয় আমাদের ওইসব দেখুন খেলোয়াড়দের। দত্ত সাহেব, ১০০ কোটির দেশে একটা মেডেল যদি আসে, এ তো দেশের জন্য খুবই লজ্জার ব্যাপার। না, না, লজ্জার নয়, আশ্চর্যের। আশ্চর্যের। আম আ এটা দেখুন প্রশ্নই নেই। যে আমার মনে হয় যে দিস ইজ নট ফেয়ার অন ইওর পার্ট, যে মানুষটা ৩ মাস মাত্র হয়েছে মন্ত্রী, তাকে আপনি বলছেন যে ওভারনাইট সবকিছু বদলে না, দিতে না, হবে। আপনাকে তাহলে ওভারনাইট সেগুলো তো হয় না। বদলানোর জন্য বলছি না। কারণ আপনার মতো আপনি দেখুন, অন্য কাউকে নিয়ে আসুন যিনি ৩ মাসে সব বদলে দেবেন, তাহলে আই উইল স্যালুট দ্যাট না গাই। আপনি মানে আপনার মতো আপনারা কেউ এখানে যদি যারা সব বসে আছেন, তারা আমার সঙ্গে আসুন, আমার কাছে আসুন। যা বলবেন আমি করে দেব। যদি সব বদলে দিতে পারেন, তো আই উইল স্যালুট দ্যাট ম্যান, আই উইল পুট হিম অন মাই চেস্ট। দত্ত সাহেব, আপনি একটা কথা দিতে পারেন যে আপনি এটা করার চেষ্টা করবেন। না, দেখুন, আমি তো করছি। আপনি দেখুন যে এমন কোন মিনিস্টার নেহেরু সেন্টারে গিয়ে দেখা করেছে? আপনিই বলুন। এখন আমি তো প্রশ্ন করতে পারি আপনাকে। হ্যাঁ, অবশ্যই করতে হ্যাঁ, পারেন। অবশ্যই করব। আপনি আমায় বলুন কোন স্পোর্টস মিনিস্টার নেহেরু সেন্টারে গিয়ে দেখেছে যে কি অবস্থায় আমাদের অলিম্পিয়ানসদের রাখা হয়? এখনই গিয়ে দেখুন ওদের অবস্থা দেখুন। somebody must visit over there. আপনি আপনার ক্যামেরাম্যান পাঠান ওখানে and you see what the conditions are there. Improvement is there. যদি আজ আমি অলিম্পিয়ানসদের সম্পর্কে, প্লেয়ারদের সম্পর্কে না ভাবতাম, তাহলে কি $50 ওদের ইনক্রিজ করতাম? কারণ আমি জানি যে সবকিছু ওখানে ভুল হচ্ছে, সেগুলো শোধরাতে হবে। ইউ ক্যানট এক্সপেক্ট দ্য মিনিস্টার ওভারনাইট হি বিকাম সামথিং। হ্যাঁ, যদি আমি বাদশাহ হতাম, ইফ আই ওয়ার এ ডিক্টেটর, আই উইল ওয়াইপ আপ এভরিবডি। আমি পুরো স্টাফকে চেঞ্জ করে দেব, আমি সব জিনিস চেঞ্জ করে দেব। সেটা তো হয় না ডেমোক্রেসিতে। তখন আপনারাই আমাকে গালাগালি দেবেন, আপনারাই বদনাম করবেন যে সুনীল দত্ত নিজেকে কি ভাবে, ডিক্টেটর হতে চাইছে? না দত্ত সাহেব, যদি আপনি তাই না? স্পোর্টসের উন্নতির জন্য ডিক্টেটরও হন, তাহলেও জনতার প্রশংসা না, পাবেন। না, কেউ এমনটা কোনো হয় প্রশ্ন না। করবে না। এসব কিছু হয় না। এমনটা হয় না। এসব ভুল জিনিস কিন্তু এদের শেখাবেন না। দেখছেন? তাহলে সবাই চাইবে ডিক্টেটর হয়ে যাক। এতক্ষণ দেখলেন জনতার সওয়াল জবাব স্পোর্টস মিনিস্টার এবং ফিল্ম স্টার সুনীল দত্তের ওপর। এখন সময় আপকে আদালতে আজকের জাজ ওয়াইসি হালানের রায়দানের। এনার বিরুদ্ধে করা চার্জ আর অভিজ্ঞ উকিলের তথ্য নজরে রেখে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে সুনীল দত্তের বিরুদ্ধে বেশিরভাগ চার্জই সিদ্ধ হয়নি এখানে। যদি উনি নিজেকে প্রমোট করে থাকেন, তাহলে সেটা প্রত্যেকেরই অধিকার, যতক্ষণ কারোর ক্ষতির কারণ না ঘটে ততক্ষণ। এটা প্রুফ করা যায়নি যে উনি বেআইনি পদ্ধতিতে নিজেকে প্রমোট করেছেন আর কি। রাজনীতিতে মিসফিট হওয়াও পুরোপুরি প্রুফ করা যায়নি। যদি আপনি নিজের কাজ এবং নাম সহ একটা লম্বা পলিটিক্যাল জার্নির পরে মিনিস্টার হয়ে থাকেন, তাহলে সেটা কখনোই মিসফিট হয় না। ছেলের আইনি সমস্যা মাথায় রেখে প্রোটেক্ট করা প্রতিটি বাবারই দায়িত্ব। এটা প্রুফ করা যায়নি যে আপনি বেআইনি পদ্ধতিতে সঞ্জয় দত্তকে বাঁচানোর কোনো চেষ্টা করেছেন। সেই জন্য এই আদালত সুনীল দত্তকে সসম্মানে রেহাই দিচ্ছে আর আশা করছে যে স্পোর্টসকে পলিটিক্স থেকে আলাদা করবেন উনি, আর প্রো অ্যাক্টিভ মিনিস্টারের মতোই কাজ করবেন। थैंक यू जय साहब। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালিয়েছি ফিল্ম স্টার এবং পলিটিশিয়ান সুনীল দত্তের ওপর, এই বিশ্বাসের সাথে যে সুনীল দত্ত স্পোর্টসের অবস্থা শোধরাবেন এবং ভবিষ্যতে যখন ভারতীয় টিম অলিম্পিক্সে যাবে এবং অনেক বেশি বেশি মেডেল নিয়ে ফিরবে, এই বিশ্বাসের সাথে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে আপকে আদালতে এক নতুন মোকদ্দমা নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।